Good and simple tax. নমস্কার। শ্রীযুক্ত নীলেশ বিক্রম সে, অধ্যক্ষ, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, ICAI এর সকল পদাধিকারী, অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি মহোদয়, কেন্দ্রীয় সরকারের মন্ত্রিপরিষদের সাথীরা, আজ দেশের প্রায় 200টি স্থানে সমবেত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ক্ষেত্রের সকল বিশিষ্টজন, সবকটি রাজ্যের সকল মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের সকলকে দিল্লির এই বৃষ্টিস্নাত দিনে উৎসাহ ও উদ্দীপনা সহ আমার নমস্কার জানাই। আজকের এই শুভ অনুষ্ঠানে যাকে সম্মানিত করা হয়েছে, আজ এই সভাঘরে দেশের বিভিন্ন স্থান থেকে সমাগত বিপুল সংখ্যক আপনারা উপস্থিত আছেন। শিল্প ও ব্যবসার সঙ্গে যুক্ত রথী মহারথীরা, টিভি এবং রেডিওতে যারা দেখছেন আর শুনছেন সকল দেশবাসী, নতুন প্রজন্মের বন্ধুগণ, ভাই ও বোনেরা, আজ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়ার ICAI এর প্রতিষ্ঠা দিবস। আমার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর এটা শুভ সংযোগ, আজ থেকেই আপনাদের প্রতিষ্ঠা দিবসেই ভারতের অর্থ জগতে একটা নতুন পথের সূচনা হলো। আজ থেকেই ভারত GST অর্থাৎ অভিন্ন পণ্য ও পরিষেবা কর ব্যবস্থার সূচনা হলো। আমার জন্যে এটি অত্যন্ত আনন্দের বিষয়
যে এই ঐতিহাসিক অবসরে থ্যাংক ইউ বন্ধু। এই ঐতিহাসিক অবসরে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। এটা আমার সৌভাগ্য। নবীন বন্ধুগণ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফিল্ডের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত থাকা মাননীয় ব্যক্তিগণ, আপনাদেরকে দেশের সংবিধান একটি পবিত্র অধিকার দিয়েছে। সকল অ্যাকাউন্টকে ঠিককে ঠিক কিংবা ভুলকে ভুল শংসাপত্র দেওয়ার, অডিট করার এই অধিকার শুধু আপনাদেরই রয়েছে। চিকিৎসকরা যেমন সমাজ আর ব্যক্তির শারীরিক স্বাস্থ্যের কথা ভাবেন, সেই রকম আপনাদের ওপর সমাজের আর্থিক স্বাস্থ্যের দায়িত্ব ন্যস্ত। আর কেউ ডাক্তার না হয়ে যদি বলেন এটা খাও, সেটা খাও, এটা করো, সেটা করো, যাতে আপনি অসুস্থ হয়ে যান, তার আমদানি বাড়ে, ডাক্তাররা জানেন যে কেউ অসুস্থ হলে তাদের রোজগার বাড়ে, কিন্তু তবুও ডাক্তাররা বলেন সুস্থ থাকার জন্য আপনাদের এটা করতে হবে। বন্ধুগণ, সমাজের আর্থিক ব্যবস্থা যাতে সুস্থ থাকে, তাতে কোনো ভুল না হয়, সেটা আপনারাই দেখেন। আপনারা দেশের অর্থ ব্যবস্থার বড় স্তম্ভ, আর সেই জন্যে আপনাদের মাঝে আসা আমার জন্যে একটি শিক্ষা এবং দীক্ষার বড় সুযোগ। সারা পৃথিবীতে ভারতের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের তাদের বুদ্ধি এবং অনবদ্য ফাইন্যান্সিয়াল দক্ষতার জন্য সমীহ করা হয়। আজ আমার সৌভাগ্য হলো একটি নতুন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স কারিকুলাম শুরু করার, সেটা ওপেনিং করার। আপনাদের ডায়নামিক কোর্স আর পরীক্ষার ক্রেডিবিলিটির পরিচয় এটাই। আমার আশা যে নতুন কোর্স এই পেশায় ভবিষ্যতে যারা যোগ দেবেন তাদের ফাইন্যান্সিয়াল দক্ষতাকে আরো পোক্ত করবে। আর এখন আমাদের প্রতিষ্ঠানসমূহ এবং মানব সম্পদ উন্নয়নে যে আন্তর্জাতিক মান রয়েছে, আন্তর্জাতিক প্রয়োজন রয়েছে,
সেই অনুসারে আমাদের মানব সম্পদ উন্নয়ন করার লক্ষ্যে আমাদের নিয়মিত গতিশীল ব্যবস্থাসমূহ বিকশিত করতে হবে। আমাদের কোর্সগুলিতে অ্যাকাউন্টেন্ট ফিল্ডের প্রযুক্তিগত বিষয়গুলিকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, আমাদের কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম প্রযুক্তিতে কেমন উদ্ভাবন হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফিল্ডের ইনোভেশন, নতুন নতুন সফটওয়্যার তৈরির জন্য একটি স্বয়ংসম্পূর্ণ বড় বাজার আপনাদের অপেক্ষায় রয়েছে। বন্ধুগণ, আমাদের শাস্ত্রে 4 পুরুষার্থের চর্চা রয়েছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আপনারা কখনো ভেবেছেন যেভাবে আমরা মুনি ঋষিদের ধর্ম ও মোক্ষ নিয়ে আলোচনা করেন, তারই সমকক্ষ অর্থজগতের বিচার বিশ্লেষণ আপনাদের হাতে রয়েছে। আপনারা তারই সমতুল। আর সেজন্যে আমি যদি আপনাদের অর্থজগতের ঋষি মুনি বলে আখ্যা দিই, সেটা ভুল হবে না। যতটা গুরুত্ব সেই ঋষি মুনিদের রয়েছে যারা মোক্ষের পথ দেখান, ততটাই গুরুত্ব মানুষের জীবনে অর্থ ব্যবস্থায় আপনারা পথ দেখান। অর্থের সঠিক আচরণ কি হবে, কোন পথটি সঠিক, এই পথ দেখানোর দায়িত্ব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফিল্ডের প্রত্যেক ছোটখাটো ব্যক্তিরও রয়েছে। আমার প্রিয় সাথীরা, যে ভালোবাসায় আপনারা আমাকে আপ্লুত করেছেন, যেভাবে আপনারা আমার প্রত্যয় বৃদ্ধি করেছেন, আর আপনাদের এই ভালোবাসাই আজ আমাকে মন খুলে কিছু কথা বলার প্রেরণা যোগাচ্ছে। আমার আর আপনাদের দেশভক্তিতে কোনো ফাঁক নেই। আমি যতটা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, ততটা আপনারাও এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। কিন্তু কিছু সত্য আছে যা কখনো কখনো ভেবে দেখতে বাধ্য করে। আপনাদের মধ্যে যারা পুরনো এবং অভিজ্ঞ, তারা শুনেছেন কারো বাড়িতে আগুন লেগে গেলে, তার সমস্ত সম্পত্তি পুড়ে গেলে কথিত আছে সেই পরিবার নিজের ক্ষমতাতেই অত্যন্ত দ্রুত আবার বাড়ি বানায়। কষ্ট হয় কখনো কখনো, কিন্তু তারা আবার বসে বসে নিজের রোজগারের ব্যবস্থা করে নেয়। নির্দিষ্ট সময়ের মধ্যেই সংকট থেকে বেরিয়ে আসে। কিন্তু আমাদের বয়োবৃদ্ধরা বলেন, আগুন লাগার পর আবার বাড়ি বানানোর কাজ তো করে নেওয়া যায়, কিন্তু পরিবারের একজন সদস্যের যদি চুরি করার অভ্যেস থাকে, তাহলে সেই পরিবার কখনো আর উঠে দাঁড়াতে পারে না। ভাই ও বোনেরা,
পরিবারের সবাই চুরি করে না। কিন্তু পরিবারের দু একজন সদস্য যদি পরিবারের নিয়ম ভেঙে অনিয়ম করে, তাহলে পরিবারের সর্বনাশ হয়। যারা হিসেবের খাতা শুধরানোর কাজে সিদ্ধহস্ত আমার সাথীরা, এইভাবে যে কোনো দেশ বড় বড় সংকট কালেও নিজেদের তুলে ধরতে পারে। বন্যা, ভূমিকম্প, যে কোনো সংকটে দেশের জনতা জনার্দনের সামর্থ্য থাকে, শাসন ব্যবস্থা ও জনগণ মিলেমিশে সংকট থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সেই দেশে কিছু মানুষের যদি চুরি করার অভ্যেস গড়ে ওঠে, তাহলে সেই উঠে না দাঁড়াতে পারা পরিবারগুলির মতো দেশ এবং সমাজও উঠে দাঁড়াতে পারে না। সকল স্বপ্ন চুরমার হয়ে যায়, উন্নয়ন স্তব্ধ হয়ে যায়। সামান্য কয়েকজন থাকেন যারা এই উন্নয়নকে প্রতিহত করার কাজ করেন। এই ধরনের মানুষদের বিরুদ্ধে সরকার বিগত ৩ বছর ধরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নতুন আইন প্রণয়ন করা হয়েছে, পুরনো আইনগুলিকে আরো কঠোর করা হয়েছে। অনেক দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, পুরনো চুক্তিগুলিকে পরিবর্তন আনা হয়েছে। বিদেশে কালো টাকার লেনদেনের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ কতটা কার্যকারী হয়েছে তার সাক্ষী সুইস ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান থেকে পাওয়া যাচ্ছে। সুইস ব্যাংক বলেছে, ভারতীয়দের দ্বারা জমা ধনরাশি এখনকার রেকর্ডে সর্বনিম্ন মাত্রা ছুঁয়েছে। ৩০ বছর আগে ১৯৮৭ সালে সুইস ব্যাংকগুলি বলা শুরু করেছে কোন দেশের কত নাগরিক তাদের কাছে কত টাকা জমা রাখছে। গত বছরের যে রিপোর্ট এসেছে সেই অনুযায়ী ভারতীয়দের যে টাকা তাদের কাছে জমা রয়েছে তার মধ্যে নতুন নয়, পুরনো, তার মধ্যে ৪৫% হ্রাস পেয়েছে। ২০১৪-এ যেদিন আপনারা আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন সেই দিন থেকে ২০১৪ থেকেই এই হ্রাস পাওয়া শুরু হয়েছে। হ্রাস প্রক্রিয়া আরো গতি পেয়েছে। আর আপনারা শুনে দুঃখ পাবেন, আশ্চর্যও হবেন যে ২০১৩-এ সুইস ব্যাংকের পরিসংখ্যান অনুসারে ৪২% বৃদ্ধি ছিল। ৪২% বৃদ্ধি ছিল। আর ভাই ও বোনেরা, আজ থেকে ২ বছর পর যখন সুইজারল্যান্ড থেকে রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে, তখন বিদেশে কালো টাকা জমা রাখা মানুষেরা আরো সমস্যায় পড়বেন। আপনার কারো এই দুর্দশা হবে না বলেই আমার বিশ্বাস।
কিন্তু আপনাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে, তাই আপনাদের বলছি, তাদের কানে কানে বলে দিন। বন্ধুগণ, আমি দেশে একদিকে স্বচ্ছতা অভিযান পরিচালনা করছি, আর অন্যদিকে অর্থ ব্যবস্থায় সাফাই অভিযান পরিচালনা করছি। এই দেশে 8ই নভেম্বরের কথা আপনাদের সবচেয়ে বেশি মনে আছে। বিমুদ্রাকরণের সিদ্ধান্তও কালো টাকা এবং দুর্নীতির বিরুদ্ধে একটি অনেক বড় পদক্ষেপ ছিল। আর আমি শুনেছি, সত্য কি মিথ্যা তা আপনারা জানেন। আমি শুনেছি যে 8ই নভেম্বরের পর থেকে আপনাদের কাজ অনেক বেড়ে গেছে। আপনাদের এত কাজ করতে হচ্ছে, যতটা করার সুযোগ আপনাদের কর্মজীবনে আপনারা পাননি। আমি এটাও শুনেছি, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের লোক দীপাবলির ছুটি কাটাতে গিয়েছিলেন, হোটেল বুক করা ছিল, টাকা অগ্রিম দেওয়া ছিল, কিন্তু সবকিছু বাতিল করে ফিরে এসেছেন। শুনেছি কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস সারা রাত ধরে খোলা ছিল। এখন আমি এটা জানি না যে ফিরে এসে আপনারা কি কাজ করেছেন, ঠিক করেছেন কি ভুল করেছেন, দেশের স্বার্থে করেছেন নাকি খদ্দেরদের জন্য করেছেন। কিন্তু অবশ্যই কিছু করেছেন। বন্ধুগণ, কালো টাকার বিরুদ্ধে এই সাফাই অভিযান শুরু করার পর প্রথমবার কিছু কথা আজ আপনাদের কাছে মন খুলে বলছি, কারণ আপনারাই এই কথাগুলোর মর্ম ভালোভাবে বুঝবেন। সরকার ব্যাংকগুলিতে যত টাকা জমা পড়েছে সেগুলির ডেটা মাইনিং এর জন্য একটা বড় ব্যবস্থা চালু করেছে। লাগাতার ডেটা মাইনিং চালু রয়েছে। কোথা থেকে টাকা এসেছে, কোথায় জমা হয়েছে, কোথায় গেছে, কিভাবে গেছে, 8ই নভেম্বরের পর থেকে কি কি হয়েছে, অনেক কিছু বেরিয়ে আসছে। এই যে ডেটা মাইনিং চলছে, এখনো আমরা কাউকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করিনি, শুধুই পরিসংখ্যানের বিশ্লেষণ চলছে। আমার প্রিয় বন্ধুগণ, আমি আগেই বলেছি, আপনাদের দেশভক্তি আমার দেশভক্তি থেকে কোনো অংশে কম নয়। কিন্তু দেখুন আপনারা, 3 লক্ষেরও বেশি, আমি আজ প্রথমবার এসব নিয়ে কথা বলছি, দেশ এই কথা শুনে চমকে উঠবে। 3 লক্ষেরও বেশি কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি আমরা চিহ্নিত করেছি, যাদের সমস্ত
লেনদেন সন্দেহের উদ্রেক করছে, প্রশ্নের উদ্রেক করছে। তাদের নামের পাশে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। আর এই যতটা মাইনিং হয়েছে তার মধ্যে অনেক মাইনিং বাকি রয়েছে। এই 3 লক্ষ বেড়ে কোথায় দাঁড়াবে আমি বলতে পারবো না। আর যখন তাদের যাচাই করে দেখা শুরু হয়েছে, তখন কিছু বিষয় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। একটি পরিসংখ্যান আমি বলছি, হয়তো এর মাধ্যমে এই সরকারের চিন্তা কি, রাজনেতাদের হিম্মত কতটা আপনারা বুঝতে পারবেন। একদিকে গোটা সরকার, সম্পূর্ণ সংবাদ মাধ্যম, ব্যবসায়ী সমাজের প্রত্যেকের নজর গত 30 তারিখ রাত 12টায় কি ঘোষণা হবে তার উপর নিবদ্ধ ছিল। 1 জুলাই কি হবে তার উপর ছিল। 48 ঘন্টা আগে 1 লক্ষ কোম্পানিকে কলমের এক ঝটকায় হতাহত করা হয়েছে। রেজিস্টার অফ কোম্পানিজ তাদের নাম কেটে দিয়েছে। এটা মামুলি সিদ্ধান্ত ছিল না বন্ধুরা। রাজনীতির অঙ্ক কষা মানুষেরা এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। রাষ্ট্রহিতের কথা ভেবে যারা বাঁচে তারাই এমন সিদ্ধান্ত নিতে পারে। এক লক্ষ কোম্পানিকে 1 মিনিটে কলমের এক ঝটকায় কেটে দেওয়ার ক্ষমতা দেশভক্তির প্রেরণা থেকেই গড়ে ওঠা সম্ভব। যারা দরিদ্রদের লুণ্ঠন করছেন তাদের গরিবদের ফেরত দিতেই হবে। তাছাড়া সরকার 37,000-এর থেকেও বেশি, 38,000-এর থেকেও বেশি দুর্নীতিগ্রস্ত কোম্পানিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। কালো টাকা লুকিয়ে রাখা, হাওলা করা, ট্রান্সফার করা, পর্দার পেছনে না জানি আরো কত অভিযোগ। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আইন ভঙ্গকারী কোম্পানিগুলির বিরুদ্ধে আগামী দিনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর আমি জানি কালো টাকার বিরুদ্ধে এই পদক্ষেপ ভুয়ো কোম্পানিগুলিকে বেআইনি ঘোষণার মধ্যে কোন রাজনৈতিক দলের কতটা ক্ষতি হতে পারে সে সম্পর্কে আমি অবহিত। কিন্তু কাউকে না কাউকে তো দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নিতেই হতো। চার্টার্ড অ্যাকাউন্টেন্টসদের ফিল্ড থেকে সমাগত আমার বন্ধুগণ, আজ আপনাদের মধ্যে এসেছি, প্রতিষ্ঠা দিবসে এসেছি। আমার আপনাদের একটা প্রশ্ন করার ইচ্ছে হচ্ছে বন্ধুরা। হিসেবের খাতাকে শুধরানোর ক্ষমতা যাদের হাতে রয়েছে, বিমুদ্রাকরণের পর
কেউ না কেউ তো নিশ্চয়ই এই দুর্নীতিগ্রস্ত কোম্পানিগুলিকে সাহায্য করেছেন। এই চোর লুটেরা এই কোম্পানিগুলি নিশ্চয়ই কোনো না কোনো আর্থিক ডাক্তারের কাছে গিয়েছে হয়তো। আমি ভালোভাবে জানি আপনাদের মধ্যে কারো কাছে হয়তো যায়নি, কিন্তু কোথাও তো গেছে। যাদের কাছে গেছে তাদেরকেও চিনে নেওয়ার প্রয়োজন পড়বে নাকি? আর যারা এ ধরনের মানুষদের আঙুল ধরেছেন, যারা এদের সহায়তা করেছেন, যারা এ ধরনের মানুষদের পথ দেখিয়েছেন, আপনাদের মধ্যে তারা যদি বসে থাকেন তাহলে তাদের চিনে নেওয়ার প্রয়োজন রয়েছে কি নেই? তাদের একঘরে করার প্রয়োজন আছে কি নেই? বন্ধুগণ, আমাকে বলা হয়েছে যে আমাদের দেশে 2,72,000-এরও বেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন। তাদের সঙ্গে আর্টিকেলড অ্যাসিস্ট্যান্টও রয়েছেন। তাদের সংখ্যাও প্রায় 2 লক্ষেরও কাছাকাছি। আর আমরা সব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর্টিকেলড অ্যাসিস্ট্যান্ট, আপনার সাফাই কর্মচারী সবাইকে জুড়ে দেওয়া যায় তাহলে আমার মোটা দাগে অনুমান সংখ্যাটা 8 লাখেরও বেশি হবে। বন্ধুরা, আপনার পরিবার, এই ক্ষেত্রের পরিবার 8 লাখের পরিবারের চেয়েও বেশি, সেটাও কেবল আপনার প্রফেশনে। আমি আপনাদের সামনে আরো কিছু তথ্য দিচ্ছি, কারণ আপনারা এই সব তথ্যের অর্থ দ্রুত বুঝতে পারেন। আর বোঝাতেও পারেন। আমাদের দেশে আনুমানিক 2 কোটির বেশি ইঞ্জিনিয়ার আর ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট আছে। 8 লাখের থেকে বেশি ডাক্তার আছেন, অর্থাৎ যেগুলিকে ক্রিম প্রফেশন বলে দেখা হয়, খুব সম্মান দেওয়া হয়, এমন মানুষের সংখ্যাই আমাদের দেশে কোটি কোটি। যদি দেশের সবকটি বড় বড় শহরের বিশাল বিশাল অট্টালিকাগুলির সংখ্যা যোগ করা হয়, সেটিও তবে সংখ্যায় তবে কোটিতেই হবে। কেবল এটাই নয়, একটা তথ্য বলছে গত বছর ভারত থেকে বিদেশে বেড়াতে যাওয়া লোকেদের সংখ্যা 2,18,00,000 মানুষ বিদেশে বেড়াতে গিয়েছিল। এটাই হলো তথ্য। আপনারা অবাক হবেন, এর পরেও কি এমন কারণ আছে যে আমাদের দেশে স্রেফ 32 লাখ মানুষ বলবেন যে তাদের ইনকাম, তাদের করের হিসাবে তাদের রোজগার 10 লাখের থেকে বেশি।
আপনাদের মধ্যে কেউ এটা বিশ্বাস করবেন কি? হিসাব খাতা যারা শোধরান, আমি তাদের কাছে জানতে চাইছি, এটা কি সত্যি যে দেশে মাত্র ৩২ লাখ মানুষ আছেন যাদের রোজগার ১০ লাখের চেয়ে বেশি? আমার প্রিয় বন্ধুরা, দেশের তিক্ত সত্যই হলো এটাই, এই সংখ্যা অর্থাৎ দেশের মাত্র ৩২ লাখ মানুষ বলেন যে তাদের আয় ১০ লাখের বেশি। আমি বুঝতে পারি, নিজেই বুঝতে পারি যে দেশের বেশিরভাগ লোকই হলো বেতনভোগী। তাদের নির্দিষ্ট আয়, যারা মাসিক বেতন তোলেন, সরকারি বেতন থেকে তোলেন। এছাড়া দেশের কি অবস্থা, সেই কারণে ভাই বোনেরা, আমি আর তথ্যের কচকচিতে যেতে চাইছি না, কিন্তু এ থেকেই আপনি বুঝতে পারবেন যে দেশে প্রতি বছর কোটি কোটি গাড়ি কেনা হয়, তারপরেও যদি দেশের কোষাগারে নিজের দায়িত্বটুকু পালন না করা হয়, সেটা খুবই চিন্তার বিষয়। আমি আরো তথ্যের বদলে নিজের কথা আপনাদের বলতে চাই। আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভাইয়েরা কোনো ব্যক্তি বা তার ক্লায়েন্ট তখনই ট্যাক্স দেন যখন তার চারপাশের পরিবেশ সদর্থক থাকে, তাকে সততার সাথে ট্যাক্স দেওয়ার জন্য অনুপ্রাণিত করে। তিনি যদি দেখেন যে তার পরামর্শদাতা সত্য গোপন করার জন্য বলছে, তখন ভুল রাস্তায় চলতে গিয়ে সে ভয় পাবে না। আর তাই ভুল পরামর্শ দেন যারা, তাদের চেনা আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও খুবই জরুরি। আর সেই জন্যেই আপনাদেরও কঠিন পদক্ষেপ নিতে হবে। সিএ এমন একটা ব্যবস্থা যাতে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইচআর এর কাজও আপনারাই করেন, কারিকুলাম আপনারাই বানান, এক্সাম আপনারাই কন্ডাক্ট করেন, রুলস রেগুলেশনও আপনারাই বানান, আর অপরাধীদের সাজাও আপনাদের ইনস্টিটিউশনই দেয়। এখন একটা প্রশ্ন উঠছে যে ভারতের গণতন্ত্রের মন্দিরের ১২৫ কোটি দেশবাসীর সংসদ আপনাদের এতটা অধিকার দিয়েছে, তা সত্ত্বেও গত ১১ বছরে কেবলমাত্র ২৫ জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাত্র ২৫ জনই গড়বড় করেছিল। আর আমি শুনেছি আপনাদের কাছে ১৪০০ অভিযোগ অনেক বছর ধরে ঝুলে আছে। এক একটা মামলার সমাধান হতে বছর লেগে যাচ্ছে। এত হাই কোয়ালিফাই প্রফেশনালসদের জন্য সাথীরা, আপনারাই বলুন, এটা চিন্তার বিষয় কি না? ভাই আর বোনেরা, যখন দেশের স্বাধীনতার জন্য আন্দোলন চলছিল, স্বাধীনতার আন্দোলন, দেশের অনেক নবযুবক ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন।
দেশের অনেক মহাপুরুষ নিজেদের যৌবন জেলেই কাটিয়ে দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য। আর সেই সময় অনেক প্রফেশনাল যারা এগিয়ে এসে দেশের স্বাধীনতার আন্দোলনে যোগ দেন, তারা নেতৃত্বে চলে আসেন। আর প্রফেশনালসরা এদের বেশিরভাগই ছিলেন আইনজীবী, তারা ওকালতি করতেন, ব্যারিস্টার ছিলেন। বিরাট সংখ্যায় তারা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তারা আইন জানতেন, আইনের বিরুদ্ধে, আইন পেশার লোক হয়ে আইনের বিরুদ্ধে লড়ার জন্য কি সাজা হতে পারে তাদের জানা ছিল। তৎসত্ত্বেও সেই জমানায় পুরো উকিল সমাজ, যাদের আইন পেশা খুব ভালো চলত, তারাও দলে দলে আদালত ছেড়ে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েন। আর কেবল মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, ডাক্তার আম্বেদকর, জওহরলাল নেহেরুই নয়, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত মদন মোহন মালব্য, বাল গঙ্গাধর তিলক, মতিলাল নেহেরু, শ্রী রাজা গোপালাচারিয়া, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সৈফুদ্দিন কিচলু, ভুলা ভাই দেশাই, লালা লাজপত রায়, তেজ বাহাদুর সপ্রু, আসফ আলী, গোবিন্দ বল্লভ পন্ত, কৈলাসনাথ কাটজু, কত কত নাম, যারা ওকালতির প্রফেশনে ছিলেন, দেশভক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশের স্বাধীনতার জন্য তাদের গোটা জীবন ব্যয় করেছেন। এদের মধ্যে অনেকেই ছিলেন যারা দেশের সংবিধান রচনায় খুবই নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। আর ভাই ও বোনেরা, আমরা যেন ভুলে না যাই যে এই মহাপুরুষদের বাদ দিলে দেশের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। সাথীগণ, আজ আমাদের দেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। 1947-এ স্বাধীনতার পরে দেশের রাজনৈতিক একত্রীকরণের পর আজ দেশ আর্থিক দিক থেকে একীকরণের পথে এক নতুন যাত্রার সূচনা করছে। 2017-র এই বছরে যখন একটি মিশন, এক রকম কর, একটি বাজারের স্বপ্ন পূর্ণ করছে, এই ঐতিহাসিক সন্ধিক্ষণে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চার্টার্ড অ্যাকাউন্টসদেরই। আপনারা আমার ভাবনাটাকে বুঝুন বন্ধুরা। স্বাধীনতার আন্দোলনে ওকালতি জগতের মানুষেরা, আইন পেশার লোকেরা ভারতের স্বাধীনতার অধিকারের জন্য নিজেদের প্রাণ বাজি ধরেছিলেন। আজ সেদিনের মতো আপনাদের প্রাণ বাজি রাখার কথা বলছি না। আপনাদের কারাগারের অন্তরালে যাওয়ারও কোনো দরকার নেই। এই দেশ আপনার, দেশের অনাগত ভবিষ্যৎ আপনাদের সন্তানেরও। আর তাই এই নতুন যাত্রার নেতৃত্ব, সেদিন স্বাধীনতার লড়াইয়ের নেতৃত্ব যেমন আইনজীবীরা করেছিলেন, আজ আর্থিক বিকাশের নেতৃত্ব আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফৌজকেই করতে হবে। আর আপনারা দেখুন, আপনাদের থেকে ভালো আর্থিক ক্ষেত্রে উচ্চতায় পৌঁছানোর মজবুত রাস্তা আর কেউ দেখাতে পারবে না। কালো টাকা শেষ করার জন্য, দুর্নীতি শেষ করার জন্য আপনাদের ক্লায়েন্টসদের, আমি আবারও বলছি, আপনাদের ক্লায়েন্টসকে সততার রাস্তায় নিয়ে চলার জন্য আপনাদেরকেই এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। সাথীরা, চার্টার্ড অ্যাকাউন্টেন্টসরা
দেশের ইকোনমি সিস্টেমসের ভরসাদায়ক দূত। আপনারা সরকার এবং করদাতা নাগরিক আর কোম্পানিগুলির সঙ্গে ইন্টারফেসের কাজ করে থাকেন। আপনাদের সিগনেচার, দেশের প্রধানমন্ত্রীরও সিগনেচারে সেই শক্তি নেই যে শক্তি একজন চার্টার্ড অ্যাকাউন্টের সিগনেচারে থাকে। আপনাদের সিগনেচার সভ্যতার সাক্ষ্য বহন করে। কোম্পানি বড় হোক বা ছোট, আপনারা যাদের অ্যাকাউন্টের ওপর সিগনেচার করে দেন, সরকারও তাকে বিশ্বাস করে, দেশের মানুষও তাকে বিশ্বাস করে। আপনারা কখনো ভেবেছেন কতগুলি ব্যালেন্স শিটের ওপর সাথে আপনাদের স্বাক্ষর জুড়ে গিয়েছে? এই অ্যাকাউন্টে ওই কোম্পানির ব্যবসা, ব্যালেন্স শিট দেখে ফাইল কোথাও আটকায় না বন্ধুরা। ওই সিগনেচারের পর এক নতুন জীবন শুরু হয়ে যায়। বন্ধু, নতুন জীবনকেই আপনাদের দেখানোর জন্য আমি এসেছি। আপনি সেই কোম্পানির হিসেব খাতায় সিগনেচার করে দিয়েছেন আর ব্যালেন্স শিটে সিগনেচার করে দিয়েছেন। সরকারি অফিসারও তাকে মেনে নেয়। কোম্পানি ফুলে ফলে বাড়ে, আগে এগিয়ে যায়, আর আপনিও ফুলে ফলে বাড়তে থাকেন। বিষয়টা এখানে আটকায় না বন্ধু। যখন আপনারা ওই কোম্পানির হিসেব খাতায় সই করে দেন আর সেই কোম্পানির হিসেবের তথ্য মানুষের সামনে আসে, তখন বেশ কিছু প্রবীণ তাদের পেনশনের পয়সা মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন। কোনো গরিব বিধবা তার সারা মাসে জমানো টাকা শেয়ার বাজারে লাগিয়ে দেন। যখন কোনো কোম্পানির বাস্তব তথ্যকে গোপন করে আর তারপরে যখন সত্যটা সামনে চলে আসে, তখন কেবল সেই কোম্পানি ডুবে যায় না, সেই বিধবার জীবনটাও ডুবে যায়। সেই প্রবীণের জীবন বরবাদ হয়ে যায়। তিনি তো তার সারা জীবনের সঞ্চয় আপনার একটি শোয়ের ওপর ভরসা করে লগ্নি করেছিলেন। সেই জন্যে আপনাদের কাছে আমার এই আবেদন, আপনাদের সকলের প্রতি আমার বক্তব্য, দেশের ১৫০ কোটি দেশবাসী আপনাদের স্বাক্ষরের ওপর ভরসা করেন। সেই ভরসা কখনো নষ্ট হতে দেবেন না। তাতে যেন একটিও আঁচড়ও না লাগে। যদি কখনো আপনি আপনার মনের মন্দিরে অনুভব করেন যে সেই ভরসার জায়গায় ফাটল ধরেছে, তাহলে তাকে মেরামতের জন্যে তাকে নতুন করে তৈরি করতে হবে। চেষ্টা করুন 2017-র 1 জুলাই তারিখে আপনাদের প্রতিষ্ঠা দিবসে আপনার জন্য এক নতুন সুযোগ নিয়ে এসেছে। আমি আপনাকে নিমন্ত্রণ দিচ্ছি। সততার উৎসবে শরীক হওয়ার জন্য আমি আপনাকে নিমন্ত্রণ জানাতে এসেছি। আপনার কাজের গুরুত্ব বুঝুন আর হিসাবের রাস্তা নির্ধারণ করে দেখুন। সমাজ আপনাকে কত গর্বের দৃষ্টিতে দেখবে, আপনি নিজেই সেটা অনুভব করবেন। সাথীরা, ট্যাক্স রিটার্ন শব্দের আলাদা আলাদা পরিভাষা আছে, কিন্তু আমার মনে হয় দেশের যে ট্যাক্স পায়, যে ট্যাক্স দেশের উন্নয়নের কাজে লাগে, সেটাই ট্যাক্স রিটার্ন।
মূল্যবৃদ্ধি রুখতে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর দ্বারা এমন কোনো মহিলা গ্যাস কানেকশন পেতে পারেন যিনি সারা জীবন কাঠের আগুনে খাবার রান্না করেছেন। এই পয়সা থেকে কোনো এক বৃদ্ধ পেনশন পাবেন যার ছেলেরা তার খরচ বহন করতে অস্বীকার করেছে। এই অর্থ থেকে নবযুবকের স্বরোজগারের ব্যবস্থা হয়, যিনি সারা দিন এই জন্যে হাড় ভাঙা খাটেন যাতে ইভিনিং ক্লাসে যেতে পারেন এবং নিজের পড়াশোনা সমাপ্ত করতে পারেন। এই পয়সায় কোনো অসুস্থ গরিব সস্তায় ওষুধ পাবেন যার কাছে ওষুধ কেনার পয়সা নেই। তিনি অসুস্থ হয়ে পড়লেও ছুটি নিতে পারেন না, অসুস্থতা নিয়েই সারাদিন কাজ করে যান যাতে সন্ধ্যায় তার বাচ্চাদের খালি পেটে ঘুমোতে না হয়। ট্যাক্স থেকে প্রাপ্ত অর্থ দেশের বীর সৈনিকদের কাজে লাগে, যারা সীমান্তে তাদের জীবনের তোয়াক্কা না করে আমাদের সবাইকে রক্ষা করছেন। এই অর্থ সেই সব ঘরে বিদ্যুৎ যোগান দিতে পারে যেখানে স্বাধীনতার 70 বছর পরেও বিদ্যুৎ পৌঁছয়নি। এদের ঘরে আজ অব্দি একটা বাল্বও জ্বলেনি, যারা অন্ধকারে ডুবে আছেন। দেশের গরিবদের তাদের অধিকার দিতে সাহায্য করা, এর চাইতে বড় সেবার কি হতে পারে? আপনারা একটা স্বাক্ষর দেশের গরিবদের কত উপকারে আসতে পারে, এটা হয়তো কখনো আপনারা কল্পনাতেও আসেনি। দেশের সাধারণ মানুষের স্বপ্ন পূরণ আপনাদের একটা বড় দায়িত্ব। এতে আপনারা বড় ভূমিকা নিতে পারেন। আপনারা যখন সংকল্প করবেন, আর এটা আমার বিশ্বাস যে 1 জুলাই 2017 ICAI এর চলার পথে একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। এটা আমার অন্তরাত্মার ডাক। এবং বন্ধুরা, আপনারা একবার স্থির করে বললে আমি নিশ্চিত করে বলতে পারি কেউ কর ফাঁকির সাহস জোটাতে পারবে না। মানুষ তখনই অপরাধ করে যখন ও জানে যে তাকে বাঁচাবার জন্য কেউ আছে। বন্ধুগণ, জিএসটি আপনাদের কাছে রাষ্ট্র নির্মাণের যোগ দেওয়ার একটি মাধ্যম হিসেবে এসেছে। আপনারা মানুষের কাছে যান, মানুষের সাথে কথা বলুন। এবং আমাকে যখন আমি যাচ্ছিলাম তখন নীলেশ আমাকে বলেছিলেন যাতে ব্যবসায়ীদের সাহায্য হয়, তাদের বোঝাতে আমরা চেষ্টা করব। আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা মানুষের কাছে যান, তাদের সচেতন করুন, সততার মূল স্রোতে আসার জন্য উৎসাহ দিন। এইভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফিল্ডের মানুষদের সরকার এক নতুন সুযোগ করে দিয়েছে। এখন থেকে এর প্রস্তুতি শুরু করুন। বিশেষ করে এই প্রফেশনের যুবকদের আমি আমন্ত্রণ জানাচ্ছি। সরকার সম্প্রতি যে আইন পাশ করেছে, ইনসলভেন্সি এবং ব্যাংকরাপসি কোড, একে সফল করতে, সঠিকভাবে প্রয়োগ করতেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফিল্ডের মানুষদের অনেক বড় ভূমিকা থাকুক। এই কোড অনুসারে যখনই কোনো কোম্পানি দেউলিয়া হবে, এর প্রশাসনিক নিয়ন্ত্রণ ইনসলভেন্সি প্র্যাকটিশনারের আওতায় চলে আসবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনসলভেন্সি প্র্যাকটিশনার হতে এই নতুন ক্ষেত্রে নিজের কেরিয়ারের সূচনা করতে পারবেন।
এ এক নতুন পথ যা সরকার আপনাদের জন্য খুলে দিয়েছে। কিন্তু আজকের পর আজ যে রাস্তাই বাছবেন তাতে সি এর একটাই অর্থ হতে হবে, চার্টার এবং অ্যাকুরেসি, কমপ্লায়েন্স এবং অথেন্টিসিটি। বন্ধুরা, 2022 সাল আমাদের দেশের স্বাধীনতার 75 বর্ষ পূর্ণ করবে। ওই বছরের জন্য দেশ কিছু সংকল্প নিয়েছে। নতুন ভারত আমাদের সবার শ্রমের প্রতীক্ষায় রয়েছে। আপনারও একটি ইনস্টিটিউশন হিসেবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ব্যক্তি হিসেবে এবং দেশের একজন নাগরিক হিসেবেও 2022 সালে যখন ভারতের স্বাধীনতার 75 বর্ষ পূর্ণ হবে, আমরা এই দেশকে তখন যে রূপে দেখতে চাইব তেমনটি গড়ার জন্য আমাদের কাজ করতে হবে, সক্রিয় ভূমিকা নিতে হবে এবং 2022 যখন স্বাধীনতার 75 বছর পূর্ণ হবে তার ঠিক 2 বছর পর ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়ারও 75 বছর পূর্ণ হবে। আপনারা এখন থেকে 75 বর্ষপূর্তির অনুষ্ঠান সূচি এখন থেকেই তৈরি করুন এবং এই ইনস্টিটিউশনকে, এর চরিত্রকে কোন উচ্চতায় নিয়ে যাবেন এই ঐতিহাসিক ক্ষণের প্রতীক্ষায় থেকে এখন থেকে তার রোড ম্যাপ তৈরি করুন এবং সিদ্ধান্ত নিন দেশকে আপনারা কি দেবেন। দেশে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রতীক্ষারত কোটি কোটি যুবকদের ভবিষ্যতের জন্য কি করবেন। আপনারা কি দেশে দক্ষ এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থা তৈরি করতে সাহায্য করবেন না? আপনারা কি এটা বলবেন এই হিসাব নিকাশ কি করবেন? কত লোককে আপনারা কর দেওয়া থেকে বাঁচিয়েছেন? এই হিসাবটাই কি হবে? না আমি এত লোককে কর দিয়ে সততার জীবন কাটাতে উৎসাহিত করেছি? সিদ্ধান্ত আপনাদের। আপনার জন্যে, আপনার নিজের জন্যে এমন লক্ষ্য স্থির করুন যে কতজনকে সততার সঙ্গে কর জমা দেওয়ার মূল স্রোতে নিয়ে আসবেন। এই লক্ষ্যের পরিসংখ্যাটা কি হবে তা আপনাদের চাইতে কে ভালো বলতে পারবে? এই ব্যাপারে ভাবুন কি করে আপনাদের প্রফেশনে টেকনোলজির ব্যবহার বাড়াবেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফিল্ডে ফরেনসিক সায়েন্সের বড় ভূমিকা রয়েছে। একে কি করে কেয়ার করা যায়, কেটার করা যায়, এই সংক্রান্ত লক্ষ্যও রাখা সম্ভব। এটা ঠিক করে নিতে হবে। বন্ধুরা, আমার মনে আরেকটা চিন্তা আছে, আরেকটা প্রত্যাশা রয়েছে। আর এই প্রত্যাশা এই জন্য আছে যে আমার পূর্ণ বিশ্বাস এই ক্ষমতা আপনাদের রয়েছে, আপনাদের সামর্থ্য রয়েছে। আপনারা কি পিছিয়ে রয়েছেন আমি বুঝতে পারছি না। বন্ধুরা, পৃথিবীতে 4টি এমন বড় প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ভীষণ প্রতিষ্ঠিত এবং বড় বড় কোম্পানি এবং সংস্থা নিজেদের অডিটের কাজ এদের দিয়ে থাকেন। এই কোম্পানিগুলিকে বিগ ফোর বলে। এই বিগ ফোরে আমরা কোথাও নেই। আপনাদের ক্ষমতাও আছে, যোগ্যতাও কোনো কম নেই। আমার সব বন্ধুরা, পৃথিবীর মধ্যে হিন্দুস্তানের নাম উজ্জ্বল করতে কি আপনারা এই লক্ষ্য স্থির করতে পারেন যে 2022 দেশ যখন স্বাধীনতার 75 বর্ষপূর্তি উদযাপন করবে তখন বিগ ফোরকে বিগ 8 এ বদলে দেবেন এবং যারা বিগ 8 হবেন তাদের মধ্যে বিগ 4 আমার সামনে যারা বসে রয়েছেন তাদের মধ্যে থেকেই হবেন।
বন্ধুগণ, এই স্বপ্ন আমরা দেখছি। বিগ 8-এ সামিল হওয়ার জন্য 4টি আমাদের এমন কোম্পানি, এদের প্রতিষ্ঠা, এদের প্রফেশনালিজম কঠিন কাজ নয়। বিশ্বের ভেতর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দুনিয়াতেও আপনাদের ডঙ্কা বেজে ওঠা দরকার বন্ধুগণ। শেষে আমি আপনাদের নিজের দুনিয়ার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সম্মানীয় অর্থনীতিবিদ চাণক্যের একটি উপদেশ স্মরণ করিয়ে দিতে চাই। চাণক্য বলেছিলেন, কালাতি ক্রমাৎ কাল এদ ফলম পিবতি, মানে কর্তব্যের সময় অতিক্রান্ত হলে সময়ই এর সাফল্য ধ্বংস করে দেয়। কাজেই সময়কে এই সুযোগের হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না। এই কিছুক্ষণ আগে অরুণজি আপনাদের সঙ্গে যখন কথা বলছিলেন, তখন এমন কিছু বলছিলেন বিশ্বের মধ্যে ভারতবর্ষের জীবনে এমন সুযোগ আগে কখনো আসেনি। আপনাদের জীবনেও এই সুযোগ আগে কখনো আসেনি। এই সুযোগ হাতছাড়া করবেন না বন্ধুগণ। আমি আপনাদের দেশ গঠনের মূল স্রোতে সামিল হওয়ার আমন্ত্রণ জানাতে এসেছি। আপনারা ভুলবেন না, এ এমন এক প্রফেশন, যে প্রফেশনের সমাজের পুরো অর্থ ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার, টিকিয়ে রাখার সবথেকে বেশি ক্ষমতা রয়েছে। আমি আরো একবার ইনস্টিটিউশনকে, এর ফ্যাকাল্টিকে এবং এখানে উপস্থিত সবাইকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ICAI এর প্রতিষ্ঠা দিবসে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আর সারা দেশে এই অনুষ্ঠানকে ভিডিওর মাধ্যমে দেশের নানা প্রান্তে, বিশ্বের কিছু কিছু দেশে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা দেখছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে 1 জুলাই 2017 নতুন দিশা, নতুন গতি, নতুন আশা, চলুন আমরা এগিয়ে যাই এবং দেশের সাধারণ মানুষকে এই সততার উৎসবে শরিক করি। এই এক আশা নিয়ে আমি আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ।